আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের কাহিনী নিয়ে, যিনি পৃথিবীর অন্যতম আলোচিত একজন রাজনৈতিক বন্দী। এমন একটি কাহিনী যেখানে রয়েছে অন্যায়, নির্যাতন আর অবিচারের শিকার হওয়া একজন নারীর অবর্ণনীয় সংগ্রামের গল্প। আমরা কথা বলবো ডক্টর আফিয়া সিদ্দিকীকে নিয়ে, যিনি 20 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী। তার মুক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ পৃথিবী জুড়ে আওয়াজ তুলেছেন, কিন্তু কেন তাকে এতদিন ধরে বন্দী রাখা হয়েছে? তিনি কি এমন জানেন যা এতটা ভয় সৃষ্টি করেছে? ডক্টর আফিয়া সিদ্দিকী 1972 সালে করাচি, পাকিস্তানে একটি শিক্ষিত এবং ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং পড়াশোনায় তার মনোযোগ ছিল অসাধারণ। তার পরিবার শিক্ষার প্রতি গভীর গুরুত্ব দিত, যা আফিয়ার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে। আফিয়া সিদ্দিকী অল্প বয়সে বিজ্ঞান এবং গণিতে দুর্দান্ত প্রতিভার পরিচয় দেন। মাধ্যমিক স্কুলে শীর্ষস্থান অর্জনের পর তিনি বায়োলজির প্রতি গভীর আগ্রহ দেখান এবং উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নেন। তিনি বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-তে ভর্তি হন, যেখানে তিনি জীববিদ্যা এবং নিউরোসায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। MIT-তে থাকাকালীন তিনি ইসলামী সমাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং মানবিক কাজকর্মে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে তিনি ব্র্যান্ডিজ বিশ্ববিদ্যালয়ে PhD প্রোগ্রামে যোগ দেন, যেখানে তিনি নিউরোসায়েন্স এবং কগনিটিভ সায়েন্স বিষয়ে গবেষণা চালিয়ে যান। তার বন্ধুরা এবং শিক্ষকরা তাকে একাধিক গুণের অধিকারী হিসেবে বর্ণনা করেছেন। তিনি ছিলেন মানবিক, ধর্মপ্রাণ এবং বিশেষভাবে বঞ্চিত মানুষের জন্য কাজ করতে আগ্রহী। তার থিসিস এবং গবেষণার বিষয়বস্তু ছিল মানসিক স্বাস্থ্যের উপর নিউরোসায়েন্সের প্রভাব, যা তখনকার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা হিসেবে বিবেচিত হয়। কিন্তু এসব কিছুর সাথে তার গ্রেফতারের সম্পর্কটা কি, সে বিষয়ে জানার জন্য আমাদেরকে প্রেক্ষাপটটা দেখতে হবে। সময়টা ছিল 2001 সাল। আমেরিকা এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হয়েছিল। এই ঘটনা শুধু আমেরিকার পররাষ্ট্রনীতিকে বদলে দেয়নি, বরং ইসলামভীতি এবং সন্দেহের এক নতুন যুগের সূচনা হয়েছিল। এরপর পরেই FBI সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু করে। অনেকেই বিনা অপরাধে গ্রেফতার হন এবং অনেকেই দেশ থেকে বিতাড়িত হন। এই প্রেক্ষাপটে ডক্টর আফিয়া সিদ্দিকী বিভিন্ন আমেরিকান গোয়েন্দা সংস্থার জবাবদিহিতার সম্মুখীন হন। তাকে বিভিন্ন বিষয় নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে তিনি এবং তার স্বামী আমেরিকা ছেড়ে পাকিস্তানে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং পরিবার সহ তিনি পাকিস্তানে ফিরে আসেন। করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে তাদের গাড়ি ঘিরে ফেলল একদল লোক। আফিয়া তার 3টি সন্তান সহ অপহৃত হন। তার 3টি সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল সুলাইমান, যার বয়স ছিল 6 মাস। তাকে ওই সময়ে মাটিতে ফেলে দেওয়া হলে মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়ে যায়, যা আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA কখনো ডক্টর আফিয়াকে জানতে দেয়নি। অন্য সন্তান 3 বছর বয়স্ক মরিয়ম, যাকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার নাম পরিবর্তন করে ফাতেমা রাখা হয়েছিল এবং তাকে একটি শ্বেতাঙ্গ খ্রিস্টান পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল, যাদের হাতে সে 7 বছর ছিল। সে হয়তো এখনো সেখানেই থাকতো, কিন্তু তৎকালীন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাকে তার পরিবারের কাছে পাঠাতে সাহায্য করেছিল। তৃতীয় সন্তান আহমেদ, যার বয়স ছিল 6 বছর, তাকে কাবুলে একটি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাকে বলে দেওয়া হয়েছিল সে যেন তাকে ইহসান আলী নামে প্রকাশ করে, অন্যথায় তাকে হত্যা করা হবে। ডক্টর আফিয়া দীর্ঘ সময় বাগরামের কারাগারে সীমাহীন নির্যাতনের শিকার হন। তাকে শারীরিক নির্যাতন করা হয়, যা এতটাই নির্মম ছিল যে তার শরীরের বিভিন্ন অংশে স্থায়ী ক্ষত সৃষ্টি হয়। তাকে দীর্ঘ সময় ধরে হাত পা বেঁধে রাখা হতো, যাতে তিনি শারীরিকভাবে একদম অসহায় হয়ে পড়েন। তার উপর মানসিক নির্যাতনের মাত্রাও ছিল চরম। তাকে তার সন্তানদের নির্যাতনের ভয় দেখানো হতো। আফিয়া জানতেন না যে তার সন্তানরা বেঁচে আছে কিনা। তাকে প্রতিদিন এমন পরিবেশে রাখা হতো যেখানে তিনি ক্রমাগত দুঃস্বপ্নময় আতঙ্কের মধ্যে থাকতেন। তাকে ধর্ষণের শিকার হতে হয়েছিল, যা তার মানসিক এবং শারীরিক অবস্থাকে আরো দুর্বল করে দেয়। বন্দিশালার অভ্যন্তরে তাকে দিনের পর দিন খাবার ছাড়া রাখা হয়েছিল, আর ঠান্ডায় একটি কম্বল পর্যন্ত দেওয়া হয়নি। এক সময় তাকে দেওয়ালে হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। এমনকি তাকে জোরপূর্বক এমন ওষুধ খাওয়ানো হয় যা তার মানসিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারত। তাকে এক ধরনের নির্জন কারাগারে রাখা হয়েছিল, যেখানে দিনের আলো দেখা যেত না। তাকে বলা হয়েছিল যদি তিনি নির্ধারিত প্রশ্নের উত্তর না দেন, তাহলে তার সন্তানদের সামনে এনে হত্যা করা হবে। 2008 সালে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং ভিত্তিহীন মামলায় অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বন্দী অবস্থায় মার্কিন সৈন্যদের উপর গুলি চালিয়েছেন, কিন্তু বাস্তবতা কি বলছে? যে বন্দুকের কথা বলা হয়েছে সেটিতে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। মামলার সাক্ষীরা নিজেরা নিজেদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক ছিল। প্রমাণের অভাব থাকা সত্ত্বেও 86 বছর কারাদণ্ড দেওয়া হয়। আদালতের এই রায় অনেকেই রাজনৈতিকভাবে প্রভাবিত এবং অবিচারপূর্ণ বলে বর্ণনা করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিচার চলাকালে ডক্টর আফিয়া তার উপর হওয়া নির্যাতনের কথা বলতে চাইলেও তাকে কথা বলতে দেওয়া হয়নি। আদালতে এমন প্রমাণ উপস্থাপন করা হয়েছিল যা সরাসরি মিথ্যে ছিল। কেন তাকে এত কঠিন নিরাপত্তায় বন্দী রাখা হয়েছে? যেন তার কণ্ঠকে চিরতরে নীরব করার চেষ্টা চলছে। অনেকে বিশ্বাস করেন ডক্টর আফিয়া এমন কিছু জানতেন যা মার্কিন প্রশাসনের জন্য বিপজ্জনক। তিনি নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ ছিলেন। তিনি এমন কিছু অপারেশন সম্পর্কে জানতেন যা গোপন রাখা হয়েছিল।
তিনি ছিলেন একটি প্রতীক, যার দমন মুসলিম উম্মার জন্য একটি বার্তা। আজও তার মুক্তির জন্য তার বোন এবং লক্ষ লক্ষ মানুষ সংগ্রাম করছেন। প্রায় 1 মিলিয়ন মানুষ জো বাইডেনের কাছে পিটিশন জমা দিয়েছেন যাতে তিনি ডক্টর আফিয়াকে তার মেয়াদের শেষের দিকে মুক্তি দেন। তার বোন ফৌজিয়া সিদ্দিকী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। ডক্টর আফিয়া সিদ্দিকীর গল্প আমাদের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। এটি কেবল তার কষ্টের গল্প নয়, এটি আমাদের উম্মার সংগ্রামের প্রতিচ্ছবি, এটি আমাদের উম্মার ব্যর্থতার প্রতিচ্ছবি। আসুন আমরা তার জন্য দোয়া করি, তার মুক্তির জন্য আওয়াজ তুলি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যেন একত্রিত হতে পারি।